শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই SingHealth। দর্শক, আমাদের চোখের নানান অসুখ হয়। কিছু অসুখ আমরা আগে থেকেই টের পাই এবং তখন ডাক্তারের শরণাপন্ন হই। কিছু অসুখ নীরবে আমাদের ক্ষতি করে এবং একটা সময়ে এত গভীর ক্ষতি হয় সেখান থেকে ফেরত আসার সুযোগ থাকে না। আজ আমরা তেমন একটি অসুখ নিয়ে কথা বলবো। অসুখের নাম গ্লুকোমা। আমাদের আলোচ্য বিষয় গ্লুকোমা নীরবেই কেড়ে নেয় দৃষ্টিশক্তি। এ বিষয়ে কথা বলার জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন দুজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন সিঙ্গাপুর থেকে আগত ডাক্তার শামিরা পেরেরা। তিনি সহযোগী অধ্যাপক, হেড ও সিনিয়র কনসালটেন্ট গ্লুকোমা, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার। ডক্টর শামিরা পেরেরা, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। Thank you. It's very excellent being here again. Thank you so much. Thank you so much. আমাদের সাথে আরও যুক্ত আছেন প্রফেসর সিদ্দিকুর রহমান, গ্লুকোমা বিশেষজ্ঞ ও রিফ্র্যাক্টিভ সার্জন। তিনি সাবেক মহাসচিব, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি এবং ব্যবস্থাপনা পরিচালক, ভিশন আই হসপিটাল। প্রফেসর সিদ্দিকুর রহমান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বাগতম, আপনাকে ধন্যবাদ। আমরা যেই কথাটি বলে শুরু করেছিলাম যে নানান অসুখ বিসুখ আছে চোখের, গ্লুকোমার অবস্থানটা আসলে কোথায় এবং এই গ্লুকোমা বাংলাদেশের জন্য কতখানি সংকট তৈরি করছে, প্রথমে আপনি যদি সেই বিষয়টিতে আলোচনা শুরু করেন। থ্যাংক ইউ। খুবই সময় উপযোগী প্রশ্ন। বাংলাদেশের গ্লুকোমা রোগ নিয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। সেই হিসাবে এখন বলা যায় যে অধিকাংশ মানুষই, যারা অন্তত এই টিভির দর্শক, এইরকম যারা সচেতন, তারা জানেন যে গ্লুকোমা হচ্ছে এমন একটা রোগ যেটা চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেয়, স্থায়ীভাবে কেড়ে নেয়। অর্থাৎ পৃথিবীতে মানুষের অন্ধত্বের যতগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ছানি। সেই ছানি রোগ তো ভালো করা যায়, কিন্তু গ্লুকোমা রোগ হচ্ছে দ্বিতীয়, যেটা থেকে আর ভালো করা যায় না। তো এই রোগে বাংলাদেশের আমাদের একটা সার্ভে করা আছে, আমি এটা নিয়ে পরে বলবো। সেই সার্ভে অনুযায়ী প্রায় 20 লক্ষ লোক গ্লুকোমা রোগে আক্রান্ত বলে আমরা মনে করছি, সার্ভে রিপোর্ট অনুযায়ী। এখন এই রোগে কি হয়, মানুষের চোখের দৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না। এই যে লক্ষণ প্রকাশ পায় না, কারণ সোজাসুজি তাকালে আমরা যে দেখতে পাই, অনেক দূরের চাঁদ তারা দেখতে পাই, এই দৃষ্টিটা থাকে, কিন্তু তার পাশের থেকে যে চারপাশ থেকে দেখার যে ক্ষমতাটা, এই যে ফিল্ডটা কমে আসে। যেমন আগে আমরা ছোট টেলিভিশন দেখতাম এতটুকু জায়গায়, পরে টিভি চওড়া হতে হতে বড় হয়ে গেছে, আমরা এখন হোয়াইট ফিল্ড দেখি টিভি। তো এটাকে যদি রিভার্স চিন্তা করি, যে হোয়াইট ফিল্ড টিভিটা ছোট হয়ে আস্তে আস্তে এরকম হয়ে আসছে, কিন্তু আমি পাশে দেখতে পাচ্ছি না, তখন আমাকে দেখতে হলে এরকম করে ঘুরে ঘুরে দেখতে হবে, প্রত্যেকটা সেকশন আলাদা করে দেখতে হবে। এই দেখাটা প্রথমে পারসিভ করতে পারি না, আমরা বুঝতে পারি না, উই আর লুজিং, ওকে ফাইন, আমি দেখছি। তো এরকম করতে করতে যখন এটা একদম লাস্ট মোমেন্টে চলে আসে, তখন পেশেন্ট বুঝতে পারে যে আমি কম দেখতে পাচ্ছি। কিন্তু এই রোগে কোনো ব্যথা নেই, কোনো চুলকানো নেই, পানি পড়া নেই, কোনো কিছু নেই। এই কারণে আমরা বলছি যে এটা নীরব, নীরবে এটা দৃষ্টি কেড়ে নিচ্ছে, সাইলেন্ট থিফ। সে যে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানতে পারছি না। তাই এটা নিয়ে এত কথা, যেন আমরা আগেই বুঝতে পারি, তার জন্য এত আয়োজন, এত সচেতনতা। আমরা এই বিষয়ে কথা বলবো, লক্ষণ কি, কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি সে প্রসঙ্গে। ডক্টর শামিরা পেরেরা, again welcome to our program. We talked before and we are really grateful that you are giving us time, exchanging your expertise with our local experts. Dr. Siddiqur Rahman was describing what is glaucoma and how our sight is becoming narrower and narrower over time when we suffer from glaucoma. What is the main reason behind this? What's the physiology of the eyes which are responsible, which are attacked, or we can say which are affected when we suffer from glaucoma? Sure. So glaucoma is a collection of diseases that affect the optic nerve. The optic nerve is the part that's affected. And essentially there's two major mechanisms in glaucoma. The first one is the pressure inside the eye that damages the nerve. And the second one is the strength of the nerve to withstand pressure. Okay? And these two are balancing forces. Together with that strength of the nerve is the blood supply to the nerve as well. So that's another factor that is reduced in glaucoma. So the nerve is essentially starved of oxygen and nutrients. Unfortunately, the pressure in the eye is the only factor that we have any control over, because we cannot adjust very well the blood supply to the eye. But we can do something to reduce the pressure in the eye, either by way of medications or lasers or surgery. Okay. So if we summarize, it will be
glaucoma is mostly the disease that affects the optic nerves that connects our eyes with the brain. Yes. Okay. So আমরা প্রফেসর সিদ্দিকুর রহমান যদি এই প্রসঙ্গে একটু আসি যে এই যে আমাদের চোখের নার্ভ যেটা আমরা এই কারণে আমরা দেখি না, একেবারে পিছনে থাকে, সে আমাদের ব্রেইনের সাথে সংযোগ স্থাপন করছে, এটার আসলেই তো অনেক পিছনের একটা বিষয়, যে কারণেই হয়তো এটা নীরব থাকে। বিষয়টা আসলে কেমন এবং এটার ফিজিওলজিটা যদি আরেকটু আপনি ব্যাখ্যা করেন যে আমাদের চোখ কিভাবে ব্রেইনের সাথে সংযোগ স্থাপন করে এবং এই নার্ভ ক্ষতি হলে কেন এই অসুখটা তৈরি হচ্ছে। দারুণ। এটা আসলে চোখটা তো ক্যামেরার মতো, আমরা যে ক্যামেরা নিয়ে আর কম্পিউটার নিয়ে চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা। যেমন আমাদের এখন সিসি ক্যামেরা থাকে না, তো সিসি ক্যামেরা থেকে বা যে কোনো ক্যামেরা থেকে আমরা ডাটা কেবল দিয়ে একটা প্রসেসিং সিস্টেমে জয়েন করি, এটা কম্পিউটারের সঙ্গে বা ভিআর বক্স সামথিং এর সঙ্গে আমরা জয়েন করি। এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটাই হচ্ছে যে কেবলটা, এটা হচ্ছে অপটিক নার্ভ। আচ্ছা, আমাদের আই হচ্ছে ইকুয়াল টু এ ক্যামেরা অ্যান্ড দি কেবল ইজ দ্য অপটিক নার্ভ। অ্যান্ড নাও যখন চোখের ভিতরে প্রেশার বাড়ে বা আরও কিছু ফ্যাক্টর আছে, আমরা প্রেশারটাকে আমরা মেইনলি ফোকাস আনছি, কারণ পেরেরা বলছে যে আসলে অনেকগুলো ফ্যাক্টর মিলে গ্লোকোমা হয়, ওই অপটিক নার্ভটা ড্যামেজ হয়, কিন্তু অনলি ওয়ান ফ্যাক্টর উই ক্যান হ্যান্ডেল। এই চোখের প্রেশারটা খেলে কমাইতে পারি। কেমন ব্যাপারটা, যেমন আপনি একটা বাগানে একটা গাছ লাগালেন, আপনি গাছকে নিজে নিজে বড় করতে পারবেন না, ইউ ক্যান ডু, আপনি একটা ফেন্সিং করলেন, বেড়া দিলেন, তো ওখানে ভালো করে পানি দিলেন, উপরে যাতে একটু যথেষ্ট পরিমাণ রোদ পায়, যেন কোনো পাখি এসে ছিঁড়ে না ফেলে। উই আর ক্রিয়েটিং দ্য এনভায়রনমেন্ট, সো ইট উইল গ্রোজ ইটসেলফ। তো গ্লোকোমা ট্রিটমেন্ট ইজ লাইক দ্যাট, উই উইল ক্রিয়েট দ্য গুড এনভায়রনমেন্ট ফর দ্য অপটিক নার্ভ, দেন অপটিক নার্ভ উইল সার্ভাইভ, দেন এটা তখন নিজে এটা টিকে যাবে। এখন হচ্ছে কি, যখন চোখের ভিতরে প্রেশারটা বাড়ে, এই প্রেশারে অপটিক নার্ভ ড্যামেজ হতে থাকে। কিভাবে ড্যামেজ হয়? অপটিক নার্ভ হচ্ছে একটা জাস্ট একটা কেবলের মতো, যেমন সাবমেরিন কেবল, মাঝে মাঝে আমাদের ইন্টারনেট ডাউন হয়ে যায়, সাবমেরিন কেবলে সাম ইনজুরি হয়েছে, সেখানে কিছু ড্যামেজ হয়েছে। তো লাইক দিস, যে দি অপটিক নার্ভটা অনেক কেবল থাকে ভিতরে, ফাইবার থাকে, 1.2 মিলিয়ন অ্যারাউন্ড, না 1.2 মিলিয়ন ফাইবার ইজ দেয়ার। তো অল ফাইবার, সবগুলো ফাইবার একসাথে ড্যামেজ হয় না, চোখের প্রেশার বাড়তে থাকলে আস্তে আস্তে করে ফাইবারগুলো ড্যামেজ হতে থাকে, আস্তে আস্তে চিকন হতে থাকে। তখন কিছু কাজ করে, সেন্ট্রালগুলো কাজ করতে থাকে, সাইডেরগুলো নষ্ট হয়। এই যে নষ্ট হতে 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 একসময় ড্যামেজ হয়ে যায়, তো টোটাল ব্লাইন্ড হয়ে যায়। এই জন্য পাশের থেকে আমার দৃষ্টিগুলো কমতে থাকে। তাহলে চোখের ভিতরে যে প্রেশারটা বাড়ে, কেন বাড়ে? চোখের ভিতরের যে অ্যাকুয়াস যে একটা সিস্টেম আছে, মানে ওখানে একটা ফ্লুইড তৈরি হয়, এটা তৈরি হয় আবার পাস আউট হয়ে বের হয়ে যায়, টোটাল নিউট্রিশন এবং প্রেশার ইকুইলিব্রিয়ামটা ম্যানেজ করে। এখন তৈরি হওয়াটা ঠিক হচ্ছে, কিন্তু বের হতে পারছে না। আচ্ছা, এই যে ড্রেনেজ সিস্টেমটা, এই ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে প্রেশারটা বাড়তে থাকে, যত বাড়ে তত চোখের পিছনে নার্ভের উপরে চাপ পড়ে, এই চাপ গ্র্যাজুয়ালি নার্ভ ড্যামেজ করে। কিন্তু এই ইউজুয়ালি আমাদের চোখের প্রেশার হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি যদি বলি 10 থেকে 21 মার্কারি মিলিমিটার মার্কারি, মানে 10 থেকে 21 পর্যন্ত এটা নর্মালের মধ্যে ধরা যায়। অধিকাংশ নর্মাল মানুষদের এই প্রেশার থাকে, কিন্তু এর মধ্যেও কম বেশি হতে পারে। তো এখন ওই প্রেশার যদি বেড়ে 30-35 হয়, তখনও বেশি কিছু পেইন বোঝা যায় না, কিন্তু যদি 40+ বা 50 হয়ে যায় তাহলে পেইন হয়, অনেকগুলো ফেনোমেনা তখন বুঝতে পারে মানুষ, ওটা বেশি হয় না। যাদের এই যে 25 থেকে 35 এই রেঞ্জের মধ্যে প্রেশারটা থাকে, তখন তাদের সাইলেন্টলি ড্যামেজ হতে থাকে, সাইলেন্ট। এখন এই যে চোখের যে বললাম যে প্রেশারের পানিটা বের হয়ে যাওয়ার রাস্তাটা যে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যাওয়ার যে মেকানিজম, ওইখানে অনেকগুলো ভাগ আছে। তখন আমরা বলি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমা, এটা ভেরি ডিফিকাল্ট মেডিকেল টার্ম, এটা সামনে আসে ছবি নিয়ে বোঝাতে পারলে বোঝানো যায়, কিন্তু আসলে এটা হচ্ছে ডাক্তারি পড়ার জন্য জরুরি। রোগীর জন্য অ্যাজ এ পেশেন্ট ইউ নিড নট টু নো হোয়াট ইজ দ্য ওপেন অ্যাঙ্গেল, হোয়াট ইজ দ্য ক্লোজ অ্যাঙ্গেল, ইউ নিড টু নো ইউ হ্যাভ ডিজিজ, you have to treat the disease, you have to go to doctor. Yes, this is the exactly, but it is our duty to differentiate যে এটা কোন টাইপের ডিজিজ এবং তার জন্য আমরা কোন ট্রিটমেন্টটাকে ব্যবহার করব ওখানে। ফাইন, থ্যাংক ইউ সো মাচ প্রফেসর সিদ্দিকুর রহমান। ডক্টর শামিরা, so we have learned about the type, the nature of the disease and the cause behind the disease. So for a general person, it looks like it's quite difficult to understand that they're going to suffer they're suffering from glaucoma. It's a very progressive, slowly progressive disease. So in that case, what are the, I would say, the pre-symptoms, or what are the other indications that a person can feel or can look for when they will try to understand whether they're going to suffer from glaucoma or not? So there's no
symptoms in the early stage of the disease, and that's what makes it such a difficult thing to deal with, because patients only present when it's usually quite late, and then we have to deal with, the possibility of them going blind. But of course, on the other side, we do know that there are some risk factors for glaucoma. So some of the main ones are family history. Alternatively, you can have high myopia, or even on the other side, high hyperopia. So those people who have got very thick glasses, they will have a risk of getting glaucoma. Other risk factors is if you have other systemic medications like steroids. Steroids can also cause the pressure in the eye to go up. And when we look at all these factors in conjunction, we can work out a patient's risk profile, and then we can work out who's at risk and how often to see them. So there are a number of factors that are at play. Age is a very important factor, because as you get older, glaucoma becomes more prevalent. And certain types of glaucoma are related to other disease processes. For example, we can get traumatic glaucoma. Someone who's had an accident and some trauma to the eye, then they can get glaucoma. Or alternatively, secondary to uncontrolled diabetes. That can also lead to a different type of glaucoma. Also, you can have glaucoma arising from other eye surgeries. So sometimes, let's say, if you've had a retinal detachment surgery performed in the past, there are certain features about that operation that will predispose you to glaucoma in the future. So we know that, and we'll watch these particular groups a little bit more closely. Unfortunately, because of its asymptomatic nature in the early stages, then it's difficult to give anybody any signs to look out for. There is one situation, though, which is called the acute attack. So this is acute primary angle closure. What happens in the acute attack is that the patient suddenly gets pain in the eye, headache, can be vomiting and redness, and the eye is rock hard to touch, and vision can be very blurred at that stage. That's an ocular emergency, and the patient must go to the hospital straight away. And immediate treatment, which is often quite straightforward, by either surgery or lasers, can alleviate the pressure in the eye, and maybe the patient will not have suffered such damage. But of course, because the high pressure damages the nerve irreversibly, we must take action very quickly, because we can't get any vision loss back. Very, very important point. If I translate this briefly, and then I will go back to Professor Siddique Rahman, to you. আমরা যে আলাপটা করছিলাম, ডক্টর পেরেরা বললেন যে আসলে গ্লুকোমার তেমন কোনো উপসর্গ আগে থেকে বোঝা যায় না, সেরকম কিছু নাই। কিন্তু আমরা বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি, যেটা পরিবারে যদি কারো আগে থেকে গ্লুকোমার হিস্ট্রি থাকে, তাহলে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা দেখতে পারি। এর বাইরেও বেশ কিছু ঝুঁকির কথা তিনি বলেছেন, এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার আসলে এই ঝুঁকিগুলো একসাথে করে তারপরে তিনি বলে দিতে পারেন যে এই ব্যক্তির গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং সেই অনুযায়ী তিনি এই ব্যক্তিকে ফলো আপ করবেন, বা ব্যক্তিকে বলে দেবেন যে আপনি টাইম টু টাইম ডাক্তারের ফলো আপে থাকবেন। প্রফেসর সিদ্দিক রহমান, এই যে বিষয়টা, একটা অসুখ যেটা হতে পারে কিন্তু এটার ব্যাপারে আগে থেকে তেমন কিছু জানা যাবে না, এটা তো মানুষকে অনেকখানি পাওয়ারলেস করে দিচ্ছে। আমরা একটু হতাশা বোধ করছি যে তাহলে কি আমার আসলে তেমন কিছু করার নাই। এটার ব্যাপারে কি বলবেন আপনি? এটা আসলে কি, মানে আমাদের যেমন পার্সোনালিটির কিছু টাইপিং আছে। সাম পার্সন আর ওভার কনসিয়াস, সাম আর ভেরি ক্যাজুয়াল, সাম পিপল ইফ উই টেল ইউ গো ইউ হ্যাভ ডিজিজ, দে উইল নট মুভ। ডিফারেন্ট টাইপ অফ পার্সন। সো ম্যানেজমেন্ট উইল বি চেঞ্জ ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট পিপল। এটা একটা টাইপ মানুষের সাইকোলজি এবং তার ইয়ের উপরে। এখন আমরা ভয় দেখাচ্ছি কেন? আমরা ভয় দেখাচ্ছি আসলে যে আপনার গ্লোকোমা হতে পারে, আপনি চেক করেন। এখন হচ্ছে কি যে ডাক্তার তো রোগীর বাড়িতে যাবে না, ডক্টর উইল নট গো টু হোম, ডক্টর উইল নট গো টু পেশেন্টস হোম, রাইট? দ্য পেশেন্ট উইল কাম টু ডক্টর। হোয়েন অ্যান্ড হু, কারা আসবে এবং কেন আসবে, মানে কখন আসবে, হোয়েন অ্যান্ড হু উইল কাম টু ডক্টর। সো আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলি। ওই ইন 2022, সো নো 22, দ্য 2 years বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির মানে উদ্যোগে আমরা হোল বাংলাদেশ একটা মানে ইয়ে করছি, আমরা সার্ভে করছি, এবং এটার রেজাল্ট 2024 ব্রিটিশ মেডিকেল জার্নাল ওপেন অপথলমোলজি, ইট ইজ পাবলিশ দেয়ার। তো আমরা এখানে পেয়েছি প্রতি 100 জনে, 100 পিপল, 100 জনের মধ্যে 3.1%, আমি অ্যাভারেজ বললাম 3%, তো প্রতি 100 জনে 3 জন রোগী, 3% ইজ গ্লোকোমায় তারা অলরেডি ডায়াগনোসড এবং তারা ট্রিটমেন্ট পাচ্ছে।
এবং আমরা এখান থেকে ইয়ে করছি যে আরও 7%, মানে টোটাল 10% পিপল আর গ্লোকোমা সাসপেক্ট, মানে তারা ভার্নারেবল, তাদের গ্লোকোমা হতে পারে, জায়গায় আছে, তারা হতে পারে, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো যদি আমরা একসাথে করি তাদের গ্লোকোমা হতে পারে বলে আমরা মনে করতে পারি। এই যে যারা আসলে ডাক্তারের কাছে যাওয়া দরকার, এই যে পার্টটা, এটা যদি আমরা ওভারঅল দেশের জনসংখ্যার সঙ্গে ক্যালকুলেশন করি, প্রায় 20 লক্ষ লোক গ্লোকোমা রোগের ঝুঁকিতে আছে। এখন কারা, সবাই তো আমি এভরিডে ইউ ক্যান চেক ইট, এভরি পিপল ক্যানট চেক ইট, এটা এক্সপেন্সিভ, ইভেন যে চেক করার যে এবং কনফার্মেশনের প্রসিডিউরটা এক্সপেন্সিভ। তাহলে আমরা যেটা করব যে দেখেছি যে ফ্যামিলিতে যদি কারো হিস্ট্রি থাকে তাহলে সেই ফ্যামিলির প্রতিটা সদস্য একবার অন্তত চেক করবে, তারপরে ডক্টর, প্রতিটা সদস্য ছোট থেকে বড় সবাই, তাহলে ডক্টর বুঝে বলবে যে কাকে আসলে 1 ইয়ারলি ফলো আপ করতে হবে, কাকে 2 ইয়ারলি ফলো আপ করতে হবে, কাকে নো প্রবলেম, ওয়েন ইউ গেট প্রবলেম কাম, ওকে ফাইন, হতে পারে। আর হচ্ছে যে যাদের ভিতরে গ্লোকোমার বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য আমরা চেক করি, অপটিক নার্ভের চেহারাটা কেমন, ইট লুকস লাইক, এবং চোখের প্রেশারটা কেমন, ভিজুয়াল ফিল্ড, এগুলো চেক করার পর যদি দেখি যে তার ভিতরে 1টা বা 2টা পয়েন্ট গ্লোকোমার ফেভারে আসে, তাকে আমরা বলবো যে ঠিক আছে 6 মান্থলি ইউ চেক অর ইয়ারলি ইউ চেক আপ, এরকম করে করব। কিন্তু এটা সবাইকে তো করবো না। তো আমরা দেখছি যে আমাদের এখানে 35 ইয়ার্সের উপর যাদের বয়স, ওয়ার্ল্ড ওয়াইডের 40 ধরা হয়, বাট ইন আওয়ার রিজিয়ন আওয়ার পিউবার্টি অ্যান্ড এভরিথিং, অ্যাডাল্টহুড ইট কাম আর্লিয়ার, সো আমরা 35 থেকে ধরতে পারি, নারী পুরুষ সকলের জন্য প্রায় সমান, মেল ফিমেল ইকুয়াল অলমোস্ট। তো তারা বছরে অন্তত একবার চোখ দেখাবে। আচ্ছা, একজন গ্লোকোমা স্পেশালিস্ট দেখাতে পারলে ভালো, না হলে কমপক্ষে একজন চোখের ডাক্তার দেখাবে। তো আমাদের দেশে এখন 1600 চোখের ডাক্তার আছেন যারা গ্লোকোমার রোগ অন্তত নির্ণয় তারা করতেই পারবেন সবাই, কেমন, আর প্রাথমিক চিকিৎসাও তারা শুরু করতে পারবেন। সার্জিক্যাল পয়েন্টে বললে সেখানে আমরা হয়তো ডক্টর নাম্বার উইল বি লিমিটেড। সো আমাদের গ্লোকোমা সোসাইটির মেম্বার আছে 112 জন, তো ধরলাম ওল্ডার জুনিয়র সব কিছু মিলে আমরা 100 জন ডক্টর অন্তত আমরা অ্যাক্টিভলি বাংলাদেশে 100 ডক্টর ইজ দেয়ার ফর দ্য গ্লোকোমা ট্রিটমেন্ট। সো যাদের বয়স 30-এর উপরে বা 35-এর উপরে তারা অন্তত একবার চোখ দেখাবেন বছরে। আচ্ছা, দ্যাটস এনাফ। আমরা তখন চোখের প্রেশার দেখব, ভিশন দেখব, অপটিক নার্ভটা চেক করব ম্যানুয়ালি। যদি আমরা সাসপিশাস কোনো ইয়ে পাই যে তার কিছু চেঞ্জ হচ্ছে ফিজিক্যাল দেখতে, তাহলে আমরা ফাংশনাল টেস্ট করব, ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করব, ওসিটি করব, করে আমরা ডকুমেন্টেশন করব। যদি দেখি যে ডিজিজ শিওরলি আছে আমরা ট্রিটমেন্ট শুরু করব। গ্লোকোমা হলেই ভয় নেই, গ্লোকোমা ট্রিটমেন্ট আছে, সেটাই আমরা ভয় দেখাচ্ছি যাতে ট্রিটমেন্টটা করা যায়, সেটাই সেই প্রসঙ্গেই যাচ্ছি। তাহলে এখন কিন্তু মনে হচ্ছে যে অত বেশি ভয় কিন্তু এখন আর লাগছে না, যে নীরবে বুঝি আমার চোখে কিছু একটা হয়ে গেল কিনা। যে আপনি যেটা বলছেন, আবারও দর্শকদের জন্য বলছি যে দর্শক 35 বছরের ঊর্ধ্বে যারা আছেন, আমরা কিন্তু অনেক সময় চোখে অসুবিধা হওয়ার আগ পর্যন্ত ডাক্তারের কাছে যাই না। তো যেহেতু গ্লুকোমার ক্ষেত্রে চোখের অসুবিধাটা বুঝতে অনেক সময় লেগে যায়, সে কারণে যে পরামর্শটা দিলেন যে 35 বছর পর থেকেই আমরা বছরে একবার একটু ডাক্তারের শরণাপন্ন হব, চোখটা একটু দেখাবো, যদি সন্দেহজনক কিছু হয় তাহলে সেটার ফার্দার ইনভেস্টিগেশন হবে। সো ডক্টর Perera, we are feeling a bit hopeful now that it's not too bad, it's not untreatable, there are certain treatments options available, but what are the diagnostic options that we have, like generally if we want to determine that yes, this person has definitely got glaucoma, what are the modern diagnostic systems? So essentially they fall into 2 categories, either the structural tests, which are for example OCT, which is a scan of the optic nerve and which can tell us various features about it, and those that are the functional tests, those are the visual field tests. So those are tests where you are put in a big globe-like machine, you close one eye and you're given a trigger, and when these lights flash, you're meant to click when you see the lights, but you're only meant to look straight at the target. So they test your peripheral vision at several points. And using that test, we get a good feel of what the patient is seeing. And it takes a little bit of time. There's a little bit of a learning curve associated with it. But nevertheless, once you have that good visual field, it is the mainstay of your monitoring for the patient. In some cases, we prefer to use the structural tests. In some cases, we prefer to use the visual field test. And in some cases, we prefer to use both together. Okay. And you believe that all the facilities are available in most of the countries, especially in Bangladesh? What's your experience? Because sometimes people may think that
to do some of the advanced tests, we probably have to go to other countries. Well, actually, I came here 1 year ago and I saw both the public service and the private sector as well. I thought they were incredibly well equipped with the information that we need to not only diagnose and also treat glaucoma. And the level of expertise as well was actually very high. So I was very impressed. Very impressed. Okay. Thank you so much, Perera. So, Professor Siddiqur Rahman, যেটা Perera বললেন যে বাংলাদেশে তার এক্সপেরিয়েন্স থেকে আমরা একটু তার মুখ থেকেই শুনে নিলাম যে আমাদের দেশে আপনারা আসলে কেমন করছেন, এবং তিনি যেটা বললেন যে এক্সপেরিয়েন্স থেকে কিন্তু তার মনে হচ্ছে যে আমাদের দেশে খুব ভালো একটা এক্সপার্টিস তৈরি হয়েছে এখানে। আমরা এই যে ডায়াগনোসিসের যে প্রসঙ্গটা, এটি নিয়ে একটু যদি কথা বলি যে এটি কি সরকারি হসপিটালগুলোতে এর সংশ্লিষ্ট সকল টেস্ট করা যায়, নাকি বেসরকারি হসপিটালগুলোতে ঢাকার বাইরে কিভাবে ছড়ানো আছে এই সুবিধাগুলো? আমি একটু উল্টো দিক থেকে গল্পটা বলি। জি, সিঙ্গাপুর ইজ এ ভেরি অ্যাডভান্স কান্ট্রি। দ্য অ্যাডভান্সমেন্ট ইজ ডান বাই দেম, নট আদার পিপল কাম দেয়ার অ্যান্ড দে মেক দেম অ্যাডভান্স, নো। সেটাই। So they advanced themselves, they achieved the modern technology, and they started the education for the other doctors. Many doctors from Bangladesh go to Singapore and they get the training and facilities is there. So for this reason, when the people go there, they can see and I can say they enjoy the world latest technology and the service and their hospitality. And everything is there. Yes. So for this reason, missing of diagnosis is not possible there actually. Yes. Very kind. God only knows, some human error is always there, but it is very less there because they work in a very integrated way. Integrated way. All the data is there, integrated data system. So the chance of missing a diagnosis is very less there. Okay. And now we come to our scenario. Now we are developing country. Okay, Yeah. so everything is developing, not developed. But we can say about the eye sector at least. We have all the machines, the latest equipments in the world. Acha. In private sector actually. Government sector have the machines, but they have the secondary level. And machine is not everything. You may have a big car, but the driver is there is very important. সেটাই। So maintenance of the car is very important. So there is a lack of this facility in government. আমি যদি একদম যেটা বললাম উল্টো থেকে বলি, 2015 আমি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা হসপিটালে গিয়েছিলাম। আমি তো প্রাইভেট প্র্যাকটিশনার, সেখানে গিয়েছি একটা গভর্নমেন্ট হসপিটালে একটা সরকারি লেসিক মেশিনের ফার্স্ট সার্জারি করার জন্য। জাস্ট আই উইল স্টার্ট দ্য সার্জারি দেয়ার on behalf of the supplier of the company. So Okay. they have to show the machine is working. Okay. So the local doctor, their government doctor, they arrange everything, patient and everything. We did and do surgery and everything. I found 2 visual field machine is there. As I am a glaucoma specialist, I have very interest on what is this? The one visual field machine is kept in the floor in a storeroom, face towards the wall. There is an octopus machine. It's a very expensive machine. Government bought it, but it is kept in the floor. Neglected. Abandoned. And another one is kept in the nurse's tea room, and over the machine they keep their cups, not using there. Because I asked my friend, this is my classmate, so what happened? These machines are there, how they, who will run this? They posted the doctors only. Who will run this? Again, no systemic academic section is there in Bangladesh for the nurses or any technicians who will learn how to run a visual field machine. যেটা ছিল 2015 সালের কথা। 2015 সালের কথা। কিন্তু এখন সেটা নিশ্চয়ই আমরা এগিয়েছি সেখান থেকে। হওয়ার তো কথা। আমি এখনকার কথা তো এখন গিয়ে বলতে হবে তার কি অবস্থা হয়েছে। এখন নতুন করে যারা আসছে তাদের ভাবতে হবে যে আমরা ওই সময়টা কিসে ছিলাম। তাহলে সেখান থেকে আমাদের এখন কোথায় আসতে হবে। আমরা অনেক খরচ করেছি কিন্তু খরচগুলো কোনো কাজে লাগেনি। আচ্ছা, এটা আমাদের আসলে এবং ওইখানে যে লেসিক মেশিনটা আমি দেখতে গিয়ে উদ্বোধন করে দিয়ে আসছি, ওটা থেকে মানে 10 জন 15 জন রোগীর অপারেশন হয়েছে, আর কখনো অপারেশন হয়নি। আচ্ছা, দ্যাট ওয়াজ ডাম্পড দেয়ার। সেটি আমাদের লজিস্টিক্সের গভর্নমেন্ট লেভেল হচ্ছে এরকম। বাট ইন ঢাকা সিটি, okay fine, National Institute of Ophthalmology, BMU, Bangladesh Medical University, they have all the modern equipments and they are using this.
Even still, not only there, I can say very proudly, in all the medical colleges, the old medical colleges, Rajshahi Medical College, Chittagong Medical College, Borishal Medical College, Mymensingh probably, Sylhet, all the medical colleges have the visual field machine. They are actively using this. Achha. They have OCT machine. They are actively using this. So at least people can go to medical college Achha. who have the enough time and less money. Who have enough Government- time and less money, government they can go for the facilities. medical colleges and do the check, and they okay, that's okay, no They will problem. get the service. But they have enough money and less time. They have to go for a faster service for They can the go for private the sector, private sector. and they have enough money to go Singapore. Welcome. Perera is there. No, They will Perera, check this. The interesting thing is that story he mentioned about the nurse's tea room and the visual Yes. field being neglected, and if it's broken then no one comes along to maintain it. It's actually a very common story around all of Asia. Yeah. It's very unfortunate that is the case. Not only our country, the third world countries, they like running I that. think yes. Yeah. Buying machine is easy, but maintaining that and using it is a bit difficult. Yeah. But that's only part of the solution. So, for example, I mean, the specific issues that affect Bangladesh really are the accessibility of all these services. And secondarily, the cost of the treatments is very high relative to the earning potential of the population. The medicines don't last long in a hot population like this. They will degrade. And even in terms of the follow-up, it's difficult for people who live in rural populations to be seen. And effectively, Bangladesh is a very populous country, and the relative number of doctors per population is still not that high. Yeah. So there are other reasons that Exactly. the glaucoma management is challenging. Challenging, yes, yeah. To continue the discussion, Dr. Perera, so if we move to the treatment part of this disease, what are the modern treatment options that we have for glaucoma, and are all glaucomas treatable? Because as you have mentioned, if it's for pressure, you have some options. If it's for nerve for other regions, then probably the options are different. So what is the general outcome of the treatment of glaucoma, and what are the general ways of treatment for glaucoma? So you're absolutely right. The only real modifiable risk factor for glaucoma is pressure. So we can do many things to bring down the pressure, be it drops, lasers or surgery. And we're very fortunate in Singapore, where I am, in that we're frequently named like number 1, number 2 in the research field in the whole world for eye diseases and glaucoma specifically. And so because of our unique position, our homegrown research grants, etc., and our collaborations with other countries to collaborate on large-scale programs, multi-center studies, and even to attract pharma money or the latest prototypes for testing, we are in a very fortunate position. And because of that, we are able to publish good work that others can see and make their judgments on. Not all these treatments may work out, but at least we will give it a try, and our job is to try to make it work. We have several experimental and first-in-human studies involving medications, lasers, and surgery. I think one of the interesting things I can tell you about is minimally invasive glaucoma surgery. So this has been around now for about 10 years, and it's something that's been very fortunate for our specialty, because it's really put glaucoma back on the map as a surgical specialty. And these small surgeries, which are generally quite quick to perform, are fairly efficacious, not very efficacious, but fairly efficacious, but ultimately super safe. Okay. And that's what our patients really want. And they have quicker recovery, and often, depending on which part of the world you're in, they can be reimbursed. Not all of them are available everywhere in every country, and there is a learning curve, and they are all expensive, so there are some downsides as well. But this is the big sort of area that's grown or exploded really on the scene over the last 10 years. Very quickly, if you also comment on, is stem cell therapy an option for glaucoma treatment? Is there any hope for that? So there have been some work done on stem cells, but nothing concrete, nothing that we would absolutely recommend. Not commercially available Not still now. commercial. It's also like a work in progress, like there are research, but and no if available, that will be available first in Singapore. I already checked it. So আমরা প্রায় শেষের দিকে, we're really at the end of the আমরা discussion. সার্জিক্যাল ট্রিটমেন্টে কিছু হ্যাঁ, ডক্টর সিদ্দিক, যদি আপনি বলেন, শামিরা আলাপ করছিল যে সিঙ্গাপুরে বেশ অ্যাডভান্স বেশ কিছু অপশন আছে, বাংলাদেশেও আপনাদের ট্রিটমেন্ট অপশনগুলো কি, সে বিষয়ে যদি একটুখানি বলেন। আসলে ওভারঅল
ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি সারা পৃথিবীতে গ্লোকোমা ট্রিটমেন্টটা স্টার্ট হয় উইথ মেডিসিন। আচ্ছা, we start with medicine. So tremendously we have scientists developed many drugs now. So many cases we can manage with medicine. ওকে, So we have option the medicine, laser, surgery, implant. ওকে, If we grossly we can check. Okay, fine. If we could manage the damage, to control the damage of the optic nerve, এটা যদি কন্ট্রোল করা যায় ওষুধ দিয়ে 1, 2, 3, 4 or sometime 5 we can apply. If patient can run with this medicine, কোনো যদি মেডিসিন কিনতে তার কোনো সমস্যা না হয়, দিতে কোনো সমস্যা না হয় বা কোনো সাইড ইফেক্ট না হয়, তাহলে we can keep it in medicine. Okay. Patient will be okay. Okay. If there's some problem with the compliance, the medicine may react or sometimes reaction হয় বা তার tolerate করতে পারছে না অথবা সে afford করতে পারে না, অথবা nobody is around him to give every time medicine there. So we have to go for this in mild or moderate case. যদি অল্প মাত্রায় থাকে আমরা লেজার ট্রিটমেন্টগুলো করি। ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে SLT we can go for, আর অ্যাঙ্গেল ক্লোজারেতে আমরা লেজার পিআই, দুটো লেজার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লেজার। আমার এটা হচ্ছিল আসলে যে বাংলাদেশে কি সবগুলো অপশন আছে? আমি যা বলছি সব আছে, সব আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। উই ক্যান গিভ লেজার এন্ড এভরিথিং। আমরা এখানে আমরা করতেছি সব। এরপর হচ্ছে যে সার্জিক্যাল পয়েন্ট, যেখানে এভরিথিং ফেইল অর নট কমপ্লায়েন্স, then surgery, glaucoma surgery is trabeculectomy, and it is a 100 years old surgery. Still now it's modifying and we are developing this. But nowadays, for our last 2 decades, we can say, it is developing. The glaucoma surgery has some side effects also. Okay. Many unwanted situation may happen, মানে অনেক কিছু complication ঘটতে পারে। আচ্ছা। So gradually we are trying to avoid from this, and minimally invasive glaucoma surgery. We recently started this the last decade. One decade we can start it. Our Professor Nazrul Islam is pioneer in Bangladesh for the Professor Manaf is a master of the trabeculectomy, the ancient and the classic surgery. আমাদের দেশে অনেক এক্সপার্ট তৈরি হয়েছে। Professor Sheikh Manaf is the either pioneer and masters in Bangladesh. And Professor Nazrul is the pioneer for the minimally invasive. We also started. They are 10 years senior than us. সেটাই। But minimally invasive has some limitation in our country. There's some implant we have to put some devices, and this implant need a medical grade clearance, and you know the government system is like that. The medical grade clearance, getting anything is very tough. No businessman, it is imported by the businessmen, so they are not interested to invest there because they are very minimally used. Market is very small. For this reason we can't get it easily, and it is expensive also. Two things is there. For this reason we cannot developing this. We not progressing faster. বাইরে থেকে আসে, বিভিন্ন ভাবে আসে, আমি এটা পাবলিকলি বলতে চাচ্ছি না। বিভিন্ন ভাবে আমরা we can manage this, or patient can manage this, and we can implant this. Nowadays we started this and we are happy, and some no need implantation, the gonio surgeries. We started this, and it needs very good microscope, very good gonioscope and skill, and it is developing. I hope next 5 years or 10 years, most of our surgery will be transformed to minimally invasive. But if we get the facilities of the medical devices, each and every device, if have need a government permission and the procedures, then it takes a lot. And nobody will take the pain. What is used in Singapore, that should be used in Bangladesh without any question. Okay. ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমাদের আমরা বলছি যে বাংলাদেশের যে সক্ষমতা সেটা কিন্তু নানান ক্ষেত্রে সিঙ্গাপুরের সমকক্ষ, কিন্তু কিছু জায়গায় পলিসিগত উন্নতি হলে কিন্তু সকল মানুষই উপকৃত হবে। তো আমরা প্রায় শেষ করলাম আজকের আলোচনাটা। আমরা এই আশাবাদ দিয়ে শেষ করতে পারছি যে বাংলাদেশে একটা ভালো সুযোগ আসলে আছে গ্লুকোমা ট্রিটমেন্ট যেটা। Dr. Perera, thank you so much for giving us time and sharing your expertise. My pleasure. And we're looking forward to see you again in Bangladesh. And yes, my third time hopefully. Thanks for visiting us. Thank you very much. Professor সিদ্দিকুর রহমান, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। গ্লুকোমা নিয়ে আপনাদের যে আন্দোলন, যেই কাজ, সেটি আরও বেশি সফল হোক সেই কামনা করছি।
দর্শক, আমরা শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। গ্লুকোমা নিয়ে কথা বলছিলাম। শুরুতে যতখানি ভয় ছিল যে নীরবে বুঝি আমাদের চোখের দৃষ্টি সে নিয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা করতে করতে কিন্তু আমরা বুঝেছি যে এটাকে নানানভাবেই প্রতিরোধের বা এটাকে যখন আমরা বুঝতে পারি তারপর থেকে ট্রিটমেন্টের কিন্তু নানান অপশন আছে এবং বাংলাদেশেই আছে। আশা করি সকলের সহযোগিতা এবং সকলের সচেতনতায় এই অসুখটিও আমরা সফলতার সাথে মোকাবেলা করব। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।